11 নাম্বার সৃজনশীল একটু করায় দেন। 10-12টা একটু করায় দেন স্যার, এটা করি নাই, আপনার বলছিলাম। হ্যাঁ, ওটা করানোর জন্যই তো। তাহলে আজকে আমরা যেটা করব, রাজশাহী বোর্ড 2019, রাজশাহী বোর্ডের দুইটা কোশ্চেন আছে। এটা হচ্ছে আরেকটা কোশ্চেন যেটা আমি তোমাদের দেখাইছিলাম, তোমরা অনেকে হয়তো বুঝতে পারো না, এই জন্য কোশ্চেনটা অন্য একটা অ্যান্সার করছো, অনেকে আবার পরে আবার সংশোধন করছো। কোশ্চেনটা সহজই ছিল। স্যার ক্লাস শুরু না? হ্যাঁ, শুরু করতেছি, সমস্যা করবো। রোজা রমজানের দিন তো ক্লাস তো শেষ করা যায় না আসলে। ধীরে ধীরে শুরু করি, হাঁটতেও তো সময় লাগে। এটা বাকিটা পরে আসবে। এই হচ্ছে প্রথম ইনফরমেশনটা আমার। এখানে কি কি দেওয়া আছে? এখানে বলছে যে এই যে ববটা, এই ববটার ব্যাস দেওয়া আছে তোমার হচ্ছে 1 সেন্টিমিটার, 0.01 মিটার। তারপর হচ্ছে ববটার ভর দেওয়া তোমার 100 গ্রাম, অর্থাৎ 0.1 কেজি। এবং এখানে সুতার দৈর্ঘ্য দেওয়া হচ্ছে 99.5 সেন্টিমিটার, অর্থাৎ 99.5 into 10 to the power -2 মিটার। এই হচ্ছে আমার প্রথম ইনফরমেশন। তারা বলছে যে ববটিকে এখান থেকে টেনে এই অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দেখো এখানে কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, বলছে ববটিকে টেনে এই অবস্থান থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তার মানে এই অবস্থান থেকে যদি ছেড়ে দেয়, তার মানে এখান থেকে যখন এখান থেকে টেনে ছেড়ে দেওয়া হয়, এর চেয়ে বেশি ববটার আর সরল ঘটবে না। অর্থাৎ এই সরল সন্ধিত গতির যে বিস্তার, সেই বিস্তারের মান b থেকে a এই পর্যন্ত হবে এই সরল সন্ধিত গতির বিস্তার। এর চেয়ে বেশি বিস্তার তার হবে না। এখানে জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। বলছে যে ববটিকে টেনে এই অবস্থান থেকে ছেড়ে দেওয়া, ববটাকে কিন্তু এখান থেকে ছাড় নাই তার, এবং এই অবস্থান থেকে ছাড়ার মানে এটা অর্থ হচ্ছে যে এইটুক হচ্ছে ববটার সর্বোচ্চ সরণ। তাহলে ববটার সর্বোচ্চ সরণ, যেটাকে আমরা বলি কি বিস্তার, যেটাকে আমাদের সরল সহিত গতিতে বলা হয় কি বিস্তার। যে কোনো একদিকে অতিক্রান্ত সর্বাধিক দূরত্বকে বলা হয় বিস্তার। তাহলে এখন তোমাকে প্রশ্ন করছে গ নাম্বারটা, যে ববটির সর্বোচ্চ কৌণিক বেগ কত? ববটির সর্বোচ্চ কৌণিক বেগ, অর্থাৎ তোমাকে ওমেগা বের করতে বলছে। তাহলে ববটির সর্বোচ্চ কৌণিক বেগ যদি বের করতে হয়, তো তোমাকে যেটা লাগবে সেটা হচ্ছে প্রথম আমরা জানি যে সর্বোচ্চ বেগের সূত্র জানি ভি ম্যাক্স, অর্থাৎ ভি ম্যাক্স ইজ ইকুয়াল টু ছিল আমাদের ওমেগা এ। তাহলে আমাদের এই ফর্মুলা থেকে আমাকে কি বের করতে হবে? তোমার প্রথমে আমরা ফার্স্টে তো আমার এ বের করব, এটা তো প্রথম কাজ। আচ্ছা, তারপর হচ্ছে আমার এখানে ওমেগা লাগবে, ওমেগা দিয়ে তারপর আমরা সর্বোচ্চ রৈখিক বেগ ইউজ করে আমরা এখান থেকে সর্বোচ্চ কৌণিক বেগের ইকুয়েশনটা বের করব। এখানে আমাদের মূল প্রবলেমটা ছিল হচ্ছে বিস্তারটা বের করা। আমরা অনেকেই বিস্তারটা বের করতে পারিনি। বিস্তারটা বের করার জন্য তোমাকে কি করতে হবে খেয়াল করবা, যেটা আমি বললাম যে এই অবস্থান থেকে তুমি টেনে ছেড়ে দিছো, এই অবস্থা থেকে টেনে তুমি ছেড়ে, তার মানে তোমাকে এইটুক হচ্ছে বিস্তার, এটা হচ্ছে সর্বোচ্চ সরণ বা বিস্তার। তো তোমাকে প্রথমে বিস্তারটা হিসাব করতে হবে। তাহলে বিস্তারটা হিসাব করব কিভাবে? তাহলে বিস্তারটা হিসাব করার জন্য তোমার এখান থেকে কার্যকর দৈর্ঘ্যটা লাগবে এল, ঝুলন বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, কার্যকর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে কার্যকর দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? তাহলে কার্যকর দৈর্ঘ্যে আমরা সূত্র জানি হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ।
তো প্রথমে আমরা এখান থেকে কার্যকর দৈর্ঘ্যটা হিসাব করব। তাহলে কার্যকর দৈর্ঘ্যটা আগে বের করো যারা করো নাই। আর এখানে আরেকটা জিনিস অনেকে বুঝতে পারি না, থিটা হচ্ছে 4 ডিগ্রি। তো 4 ডিগ্রি ডিগ্রিতে কাজ করতে পারি না, আমাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। রেডিয়ানে কনভার্ট করে নাও, অর্থাৎ থিটা হচ্ছে 4 ডিগ্রি। 4 হচ্ছে ডিগ্রি মানে হচ্ছে পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান, অর্থাৎ থাকুক এখানে 4 পাই বাই 180, কাটাকাটি করে পরে আমরা কাটাকাটি পরে করব। তাহলে আমরা প্রথমে বের করি হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। দোলকের কার্যকর দৈর্ঘ্য L মানে হচ্ছে সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে সুতার দৈর্ঘ্য হচ্ছে 99.5 ইনটু 10 টু দি পাওয়ার -2, আর ববের ব্যাস দেওয়া আছে, এটাকে ব্যাসার্ধে কনভার্ট করে নাও। তাহলে এখানে তোমার দেখো তো সুতার দৈর্ঘ্য এই কার্যকর দৈর্ঘ্যটা কত আসে। কার্যকর দৈর্ঘ্যটা মেবি তোমার 1 মিটার আসবে, চেক করে দেখো তো একটু। জি স্যার। কার্যকর দৈর্ঘ্য 1 মিটারই আসে। 1 মিটার না? 1 মিটার। এই পর্যন্ত উঠাও, যারা করবে তারা উঠাও। যারা করে তারা উঠায় নাও। পূরণ হয়েছে তাই না? জি স্যার। তারপর এবার আমরা প্রথমে বের করি হচ্ছে আমাদের বিস্তার। তাহলে এইটুকু হচ্ছে আমাদের বিস্তার এ। তাহলে আমরা জানি থিটা, কোণ হচ্ছে থিটা হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ। চাপ হচ্ছে এল আর ব্যাসার্ধ হচ্ছে আমাদের এবি। তাহলে এবি ইজ ইকুয়াল টু হচ্ছে এল ডিভাইডেড বাই থিটা। তাহলে এল হচ্ছে 1 মিটার, থিটা হচ্ছে 4 পাই 180, তার মানে 180 ডিভাইডেড বাই 4 ইনটু পাই। কত আসে দেখো। এর মানটা কত আসে? এর মানটা কত আসে দেখো তো। পায়ের মান 3.1416 বসাই দাও। 0.0698 meter. 0.0698 মিটার। 0.0698 মিটার। ওকে, তাহলে বিস্তার পেয়ে গেল। স্যার থিটা ইকুয়াল টু এল বাই এবি কেন লিখলেন, এটা আরেকবার বললে ভালো হতো। থিটা মানে কি? থিটা হচ্ছে চাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। চাপ কত? ও আমি কি বলে লিখছিলাম, সরি ইকুয়েশন বলে লিখছি, তাহলে অঙ্কটি পেয়ে যাবেন। থিটা ইজ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, সরি বলে লিখছি, এবি ডিভাইডেড বাই এল। থিটা হচ্ছে 4 পাই ডিভাইডেড বাই 180 ইনটু 1। হ্যাঁ, চেক করো এবি কত আসে। এবার ঠিক আছে, চাপ বাই ব্যাসার্ধ কত আসে দেখো। এবির মান 0.0698 0.0698 মিটার। তাহলে এবার প্রথমে বের করতে হবে হচ্ছে আমাদের ওমেগা। ওমেগার সূত্র হচ্ছে 2 পাই বাই টি। তাহলে ওমেগা
আগে তোমাকে কৌণিক বেগটা বের করে নিতে হবে। কৌণিক বেগ বের করে সর্বোচ্চ কৌণিক বেগ বের করব। সর্বোচ্চ কৌণিক বেগ থেকে আমরা সর্বোচ্চ কৌণিক বেগ থেকে আমরা সর্বোচ্চ কৌণিক বেগটাকে হিসাব করব। তাহলে আমাকে প্রথমে ওমেগা, শুধু নরমাল কৌণিক বেগটা বের করার জন্য প্রথমে তোমাকে বের করতে হবে পর্যায়কাল। তাহলে পর্যায়কালের সূত্র হচ্ছে t = 2 পাই √l ডিভাইডেড বাই g। 2 পাই হচ্ছে 6.28, l হচ্ছে 1, g হচ্ছে 9.8। কত আসে মানটা চেক করো। t এর মানটা বলো কত আসে, পর্যায়কাল কত আসে? 2.0071 2.0071 সেকেন্ড। এটা হচ্ছে পর্যায়কাল। তো পর্যায়কাল গেল। এবার এখান থেকে প্রথমে ওমেগা বের করো। নরমাল কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে 2 পাই ডিভাইডেড বাই t। স্যার আগে লিখলে তো 2 পাইটা কাটাকাটি হয়ে যেত না? হ্যাঁ, আগে বলতে পারতাম। তুমি যখন 3 আরো ইজিলি করতে পারবা। আসলে 3.1305 3.1305। এত রেডিয়ান পার সেকেন্ড। তারপর এখান থেকে আমরা বের করব হচ্ছে সর্বোচ্চ রৈখিক বেগ অর্থাৎ Vmax। তাহলে Vmax = হচ্ছে ওমেগা ইনটু a। এটা আমরা সর্বোচ্চ কৌণিক বেগের সূত্র পড়ে আসছি। ওমেগা হচ্ছে আর ওমেগার মান 3.1416 হবে না? তোমরা বলতে, আমি তো জানি না, আমার কাছে উত্তর নাই কোনো। স্যার এটাই তো নাকি? এটাই তো আসলে ঠিকই তো বলছো। তার t এর মান তো 2। এর মান 2.0071। টি এর মানটা চেক করো। টি এর মান কি 2 নাকি 2.0071? ঠিক করে চেক করো। 2 ধরলে এক ধরনের উত্তর, সামান্য পার্থক্য হবে। স্যার ঠিকই তো আছে। ঠিক আছে, কত আসে তাহলে? 3.1305। 1305। ওই যে আমি বলি বিজয়, তুমি যদি 2 ধরো পর্যায়কালটা তবে একটু ডিফারেন্ট আসবে, আর পুরো মানটা ধরলে এরকম মান আসবে 2.1305। আর আমার বিস্তার ছিল 0.0698। দেখো তাহলে এখানে 0.2185 0.2185 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন তোমাকে বের করতে বলছে যে সর্বোচ্চ কৌণিক বেগ কত, ম্যাক্সিমাম কৌণিক বেগ। এখন কৌণিক বেগের যদি আমরা কৌণিক বেগের সাথে রৈখিক বেগের ডেফিনিশন চিন্তা করি, আমাদের নরমাল ডেফিনিশন ছিল কি কৌণিক বেগের সাথে রৈখিক বেগের, খেয়াল করবা v = ওমেগা ইনটু r। আচ্ছা, তাহলে এই সরল সন্ধিত গতিটার ক্ষেত্রে এটা তো এক ধরনের পর্যাবৃত্ত গতি, এটাকে বৃত্তাকার গতির উপর ব্যাখ্যা করছি আমরা। আচ্ছা, তাহলে এখানে ওমেগাটা যদি ম্যাক্সিমাম পেতে হয় তাহলে অবশ্যই ভিটা ম্যাক্সিমাম হতে হবে প্লাস আরটাও ম্যাক্সিমাম হতে হবে। অর্থাৎ একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরবে তখন তার কৌণিক বেগ সর্বোচ্চ হওয়ার জন্য দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যেমন তার রৈখিক বেগটা সর্বোচ্চ হইতে হবে, আর যে অক্ষের সাপেক্ষে সে ঘুরতেছে সেই অক্ষ থেকে ওই বস্তুর অবস্থান বা বিন্দু দূরত্বটাও কিন্তু ম্যাক্সিমাম হইতে হবে। যেমন বৃত্তাকার পথের ক্ষেত্রে
সেন্টার থেকে পরিধি পর্যন্ত দূরত্বটাই হচ্ছে সর্বোচ্চ দূরত্ব। তাহলে আমরা যদি এইখান থেকে এই বিন্দুটাকে আমরা সেন্টার চিন্তা করি, মানে ঝুলন বিন্দুটা যে পয়েন্টে ঝুলতাছে, যদি এই ঝুলন বিন্দুর সাপেক্ষে এই সরল দোলকটাকে একটা বৃত্তাকার পথে ঘুরে, যদিও ঘুরবে না, তাহলে সরল চলিত গতি, তার অ্যাঙ্গেল 4 ডিগ্রি, যদি ঘুরতো যে এইটা যদি এই পয়েন্টের সাপেক্ষে এই বক্রটা যদি বৃত্তাকার পথে ঘুরতো, তাহলে এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত হইতো? এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত হইতো বলতো? কার্যকর দৈর্ঘ্যের সমান। কার্যকর দৈর্ঘ্যের সমান। কার্যকর দৈর্ঘ্যের সমান, রাইট। এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ হইতো কিন্তু কার্যকর দৈর্ঘ্যের সমান। একটু চিন্তা করো তাহলে বুঝতে পারবা। তুমি এই পয়েন্টের সাপেক্ষে সরল দোলকটাকে ঘোরাচ্ছ, তো এই পয়েন্ট থেকে সরল দোলকের ববের ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব কিন্তু কার্যকর দৈর্ঘ্যের সমান। তো এই কার্যকর দৈর্ঘ্যটা কিন্তু তোমার বৃত্তাকার পথের ব্যাসার্ধ হবে। এই কার্যকর দৈর্ঘ্যটাই তোমার বৃত্তাকার পথের ব্যাসার্ধ হবে। অর্থাৎ তুমি যখন সর্বোচ্চ কৌণিক বেগ বের করবা, তখন Vmax তো ওকে পেয়ে গেছো, ওমেগা ম্যাক্স বের করতে হবে। আরেক জায়গায় তোমাকে কি ইউজ করতে হবে? কার্যকর দৈর্ঘ্যটা ইউজ করতে হবে, তবেই তুমি সর্বোচ্চ কৌণিক বেগ বের করতে পারবা। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তাহলে সর্বোচ্চ কৌণিক বেগ আমরা জানি Vmax is equal to omega max into L, অর্থাৎ omega max is equal to Vmax divided by L। তার মানে ওমেগা ম্যাক্স যেহেতু কার্যকর দৈর্ঘ্যের মান 1, অর্থাৎ তাহলে ওমেগা ম্যাক্স আসবে 0.2185 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে সর্বোচ্চ কৌণিক বেগের মান। প্রশ্ন থাকলে করতে পারো। যারা বইয়ের নিয়মে করছো, গাইড বই দেখে, তাদেরটাও হয়েছে, কিন্তু ওইটা আসলে অনেক কঠিন একটা জিনিস, ওইটা অনেকে বুঝবে না। এই জন্য তোমাদের বলছি গাইড বই দেখে না করে নিজের মতো করে চেষ্টা করো। স্যার গাইডে উল্টাপাল্টা সূত্র দিয়ে করে রাখছে। উল্টাপাল্টা না, ওরা কৌণিক গতি সূত্র দিয়ে করছে, কৌণিক গতি শক্তি দিয়ে। এটা কথা কবি না। ঠিক আছে, আপনার টাইস হয়ে যাবে, প্যাস লাগে না অনেকে যারা নিজেরা করছে তারা এইভাবেই করছে, অনেকে যারা ট্রাই করছে, মানে যারা এইভাবে করছে তারা অনেকে লেকচার বইয়ের হেল্প নিয়ে করছে, লেকচারের যে গাইড বই সেটা থেকে হেল্প করছে, কিন্তু এটা পারফেক্ট বেশি। পাঞ্জেরি টেকনোলজি করছে, যারা পাঞ্জেরি ইউজ করে তারা এই কামটা করছে, না বুঝে অঙ্ক করে না, দেখে দেখে। ভাই দেখে দেখে করবা না অঙ্ক, যেটা পারবা না রেখে দিবা, দেখে দেখে করলে শেখা যায়। এই জন্য অনেকে উত্তর দিয়ে দিছি, তাদের জন্য আমি কোনো রাখি না যে ঠিক আছে তোমরা দেখে করে ফেলো। তো দেখে দেখে করলে আসলে ওই অঙ্ক উত্তর নিয়ে লাভ নেই। যেমন প্রীতম, গোবিন্দ, স্বপ্নীল, তোমরা এই কাজগুলো করছো। স্যার এখানে সেটা চক্র আছে স্যার, আমি একলা না স্যার। আমি তো জানি, এদিকে 2-3টা মেয়েও এই কাজই করছে দেখে দেখে, আমাদের বান্ধবীদের সাথে মিলে। আচ্ছা, এবার ঘ নাম্বারটা সবাই পারছো। ঘ নাম্বারটা একদম সহজ। আমি বলেছিলাম যে এটাতে তোমার পরন্ত বস্তুর ফর্মুলা ইউজ করতে হবে। খুব ভালো একটা কোশ্চেন করছে, যে কোশ্চেনের মধ্যে তোমার গতিবিদ্যা এবং সরল চলিত স্পন্দন দুইটাই মিলাইছে। কোশ্চেনটা বলছে যে বক্রটাকে সাম্য অবস্থান থেকে 2 মিটার অনুভূমিক দূরত্বে অবস্থিত সি বিন্দুতে রাখা আছে। আচ্ছা, এখানে এই যে বক্রটা ছিল, বক্রটা আমার ভূমি থেকে 1 মিটার উচ্চতায় ছিল। আমি আর পুরো সবগুলো কাটলাম না, এখানে 1 মিটার উচ্চতায় এই বক্রটা ছিল, এবং এখানে একটা ঝুড়ি রাখা আছে, এখানে একটা ঝুড়ি রাখা আছে, এবং এই ঝুড়িটার দূরত্ব হচ্ছে 2 মিটার। বক্রটার সাম্য অবস্থান থেকে ঝুড়িটার দূরত্ব হচ্ছে 2 মিটার, এবং ঝুড়ির আবার একটা হাইট দেওয়া আছে। হাইটটা এটা মেবি 1.5 হবে। তোমাদের বইতে কত আছে? না 15 এটা 15 সেন্টিমিটার হবে, এটা ভুল দেওয়া আছে। আমাদের লেকচারের বইতে মেবি 15 মিটার, এটা হবে 15 সেন্টিমিটার। 15 মিটার কখনোই হইতে পারে না, কারণ এখান থেকে এইটুকুর হাইট যদি 1 মিটার হয়, ঝুড়ির এই উচ্চতা কখনো 15 মিটার হবে না, এটা হবে 15 সেন্টিমিটার। আচ্ছা, এখন কি বলছে? সাম্য অবস্থান অতিক্রম করার সময়, এটা সাম্য অবস্থান ছিল, এটা
এই সাম্যাবস্থান অতিক্রম করার সময় বকটা হঠাৎ সুতা ছিঁড়ে গেলে বকটির ঝুড়িতে পড়ার সম্ভাবনা। দেখো আমরা বলছিলাম যে যখন তুমি একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাইবা, এবার ঘোরাচ্ছ, হঠাৎ করে যদি সুতাটা ছিঁড়ে যায় তখন বস্তুটা কিন্তু প্যারাবোলিক বা পরাবৃত্তাকার আকারে এখানে এসে পড়বে। একটা বস্তু সুতা যদি হঠাৎ করে ছিঁড়ে যায়, একটা গতিশীল বস্তু, একটা বস্তুকে তুমি সুতায় বেঁধে ঘোরাচ্ছ, যদি হঠাৎ করে তুমি সুতার টান জিরো করে দাও বা যদি সুতাটা ছিঁড়ে যায় তখন বস্তুটা পরাবৃত্তাকার মানে প্যারাবোলিক আকারে প্রাসের মতো করে গিয়ে পড়বে। অর্থাৎ এখান থেকে সে এভাবে প্রাসের মতো গিয়ে পড়ার কথা। ঝুড়িতে পড়বে কিনা আমি জানি না, সে ঝুড়িতে পড়বে কিনা এটা চাইছে প্রশ্ন। তো ঝুড়িতে পড়বে কিনা এখানে অনেক কিছু তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে সবচেয়ে সহজ ক্যালকুলেশন হচ্ছে যে আসলে বকটা এই 2 মিটার দূরত্ব যায় কিনা সেটা বের করা। কারণ বকটা 15 সেন্টিমিটার ঝুড়িতে পড়বে কিনা এটা বের করে আমার লাভ নাই কোনো। আমাকে বের করা উচিত হচ্ছে যে বকটা আসলে 2 মিটার দূরত্ব যায় কিনা। তাহলে 2 মিটার দূরত্ব যদি যেতে হয় তো এখান থেকে যেহেতু বকটা ছিঁড়ে যায়, গতিশীল বক সাম্য অবস্থায় যদি ছিঁড়ে যায় তাহলে এখানে কিন্তু বকটা একটা বেগ ছিল, যে বেগটা হচ্ছে সর্বোচ্চ বেগ। কারণ সরল চলিত গতি সম্পূর্ণ করার সর্বোচ্চ বেগ হচ্ছে সাম্য অবস্থায়। তাই সর্বোচ্চ বেগের মানটা কত ছিল একটু বলো তো আমাকে। 0.2185 মিটার পার সেকেন্ড। এটা ছিল বকটার সর্বোচ্চ বেগ। অর্থাৎ এখান থেকে যখন সে ছিঁড়ে যায় তখন কিন্তু এই বেগ নিয়ে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে তোমার কতটুকু দূরত্বে যাবে অনুভূমিক বরাবর। তাহলে অনুভূমিক বরাবর দূরত্ব বের করার যে ফর্মুলাটা আমাদের সেটা ছিল ক্লাসের অধ্যায়ে পড়ে আসছি আমরা v নট cos থিটা নট ইনটু t। এবং বকটা যখন এখান থেকে পড়বে, যেহেতু কিছু বলা যায় আমাকে, তাহলে অবশ্যই এখান থেকে যে পড়বে তার নিক্ষেপণ কোণটা টেন্ডস টু 0 ডিগ্রি, থিটা নট 0 ডিগ্রি হবে। যেহেতু কিছু দেওয়া নাই, কোণ দেওয়া থাকে এইদিকে এটা সেটা তো ঝামেলা মনে হচ্ছে না যে 0 ডিগ্রিটা। এটা অবশ্যই 0 ডিগ্রি হবে, কারণ যখন বকটা এখান থেকে ছিঁড়ে যাবে খেয়াল করে রিসা, তখন কিন্তু উলম্ব বরাবর তার কোনো কম্পোনেন্ট থাকবে না। হঠাৎ করে যদি সুতরাং ছিঁড়ে যায় সেটা উপরের দিকে ওঠার কোনো চান্স নাই, সে নিচের দিকেই পড়বে পরন্ত বস্তুর মতো। হঠাৎ করে ছিঁড়ে গেল, একটা সর্বোচ্চ অবস্থান থেকে তুমি একটা বস্তুকে ফেলে দিলা, তখন কেন কিন্তু আলটিমেটলি তার কোনো 0 ডিগ্রি কোণ নাই, নিক্ষেপণ কোণ নাই, সরাসরি সে নিচে এসে পড়বে। তার মানে থিটা নট কত হবে, তার 0 ডিগ্রি হবে। থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে প্রথম কাজ হচ্ছে যে বকটা আলটিমেটলি y অক্ষের দিকে কতটুকু সরল হবে তার। এইটুকু হচ্ছে 15 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার মানে হচ্ছে 15 ইনটু 10 টু দি পাওয়ার -2 মিটার। আর এইটুকু ছিল 1 মিটার। এখান থেকে এইটুকের হাইট 1 মিটার, এইটুক হচ্ছে 15 ইনটু 10 টু দি পাওয়ার 2 মিটার। তোমার এইটুক হাইটটা কত? অর্থাৎ বকটা যেখান থেকে ছিঁড়ে যায় সেখান থেকে তার হাইট কত? সেখান থেকে তার হাইট হচ্ছে y is equal to 1 minus 15 into 10 to the power -2। কত আসে এটা? এই মানটা কত আসে? 0.85 মিটার। 0.85 মিটার। তার মানে বকটা যেখান থেকে ছেড়ে সেখান থেকে সে 0.85 মিটার সরণ হয় তার। আর তার নিক্ষেপণ কোণ বা সে যেখান থেকে ছিঁড়ে যায় সেখান থেকে তার নিক্ষেপণ কোণ 0 ডিগ্রি, আর y এর মান হচ্ছে 0.85 মিটার। তাহলে প্রথমে আমাকে x তো বের করতে হবে, x তো 2 মিটার কিনা চেক করব আমরা। তাহলে v নট মানে যে বেগে ছেড়ে বেগ তো পেয়ে গেছি আমরা, যেটা ম্যাক্সিমাম, থিটা নট পাইছি, t লাগবে। তো t তো এখান থেকে বের করা যাবে না, তো t বের করার জন্য কি ইউজ করতে হবে? আমাদের সূত্র ছিল y v নট sin থিটা নট t, উপর থেকে যেহেতু করতেছে হাফ gt স্কয়ার, হাফ gt স্কয়ার। y v নট sin থিটা নট t প্লাস হাফ gt স্কয়ার। যেহেতু নিক্ষেপণ কোণ 0 ডিগ্রি তার মানে y হচ্ছে হাফ gt স্কয়ার। তো এখান থেকে আমরা বের করে নেব সময়টা, অর্থাৎ 2y ডিভাইডেড বাই g। তাহলে 2 ইনটু y এর মান হচ্ছে 0.85, g এর মান হচ্ছে 9.8। কত আসে দেখো, কত আসে মানটা?
0.416. 0.416. 0.416 0.416 সেকেন্ড। তাহলে এবার এখান থেকে আমরা x এর সূত্র বসাই দিই। তাহলে যেহেতু থিটা নট 0 ডিগ্রি, তাহলে x হবে v নট ইনটু t। নাও বসাই দাও। v নট মানে এখানে v max, v নট মানে হচ্ছে এখানে v max। নাও কত আসে দেখো x এর মান 0.09. 0.09 মিটার। তার মানে ঝুড়িতে পড়বে না, অবশ্যই ঝুড়িতে পড়বে না, বুঝাই যাচ্ছে, কারণ এটা ঠিক আমার 0 ডিগ্রি, ও আসলে সোজা এখানে একদম কাছাকাছি এসে পড়বে। 0.09 মানে এইখানেই চলে আসবে, সে ডাইরেক্ট এইদিকে পড়বে, এদিকে কোন একদিকে পড়বে, কারণ ঠিক আমার 0 ডিগ্রি। যদি পরীক্ষা এখানে অ্যাঙ্গেল দিয়ে দিত তো অঙ্কটা সুন্দর হইতো। স্যার যদি ওই যে y = -gx² / 2v0² এটা করি তাহলে তো সোজা হয় না। y is equal to y = -gx² / 2v0²। gx, হ্যাঁ হ্যাঁ ওটা একই কথা, হ্যাঁ ওটা তো করা যায়, হ্যাঁ হ্যাঁ করা যাবে, হ্যাঁ ওটা করা যাবে, ওটা করা যাবে, একই আসবে উত্তর, হ্যাঁ হবে। তার মানে বলটি ঝুড়িতে পড়বে না। ওকে, তাহলে কোশ্চেন সলভ। আচ্ছা, তাহলে আমাদের চ্যাপ্টারের লাস্ট টপিকস হচ্ছে যে যদি পৃথিবীর মধ্য দিয়ে একটা সুড়ঙ্গ করা হয়, তবে সুড়ঙ্গের মধ্যে যদি একটা বস্তু ছেড়ে দেওয়া হয়, তবে সেই বস্তুটার গতি কি রকম হবে এবং তার পর্যায়কাল বের করতে বলবে আমাকে পরীক্ষায়। পরীক্ষায় আসে, অনেক সময় আসতে পারে বোর্ড কোশ্চেনে। এখন আর এটা না অধ্যায় 6 আছিল, অধ্যায় 6 না অধ্যায় 6 ছিল, অধ্যায় 6 ছিল, তখন তো পড়েনি এটা, আমি বলেছিলাম যে অষ্টম অধ্যায় পড়াবো। তাহলে প্রথমে আমাকে যেটা মাথায় রাখতে হবে একটু, যে আমরা ষষ্ঠ অধ্যায় জিনিসটা পড়ে আসছি, যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এজ গভীরে অভিকর্ষ ত্বরণের যে ইকুয়েশনটা ছিল সেটা একটু মাথায় রাখতে হবে। পৃথিবীর পৃষ্ঠ থেকে এজ গভীরে আমরা যখন ও বিন্দুতে অভিকর্ষ ত্বরণ বের করছিলাম, এইটুক ছিল আমাদের এজ এবং এইটুক ছিল আমাদের r - h। পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা এজ গভীরতার কোন বিন্দুতে অভিকর্ষ ত্বরণ বের করছিলাম। যদি তোমাদের মনে থাকে, সেই অভিকর্ষ ত্বরণ ইকুয়েশন ছিল gh g1 - h / r। এটা ছিল আমাদের ফর্মুলা। এবং আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করে রাখি আমাদের হিসাবের সুবিধার জন্য, এই যে r - h ছিল এইটুক ডিসটেন্স, এইটুক ডিসটেন্স ছিল r - h। এই r - h ডিসটেন্সটাকে আমরা x ধরে রাখি, তাহলে আমাদের কাজটা সুবিধা হয়ে যাবে পরের থিওরির জন্য। অর্থাৎ আমাদের এখন আমরা যে কাজটা করব, আমাকে মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে এই ফর্মুলাটাই ভাবে আসছে। আমি আগেই দেখা দিলাম, আমাদের বইতে কিন্তু এটা সরাসরি করছে। এখানে x কি, x হচ্ছে এইটুক ডিসটেন্সটা, এই যে r - h, এই ডিসটেন্সটাকে আমি x ধরে নিছি, এই যে এইটুকটাকে আমি x ধরে নিছি, এইটাকে আমি x ধরে নিছি। সবার আগে ফিগারটা এঁকে এইটুক কমপ্লিট করো, তারপর আমরা মূল থিওরিতে যাচ্ছি। চিত্রটা এঁকে এটা কমপ্লিট করো আগে। আমরা ইজিলি ডিরেক্ট করব, বইয়ের মতো জটিলতা যাব না, তো সহজভাবে করব। বলা হয়েছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আমরা স্যার একটু দাঁড়ান। ও স্যার একটু একটু স্যার, তোলো তোলো তোলো, সমস্যা নেই। মাইকটা
অফ করো, তোমার জন্য যারা লাইভে আছে তাদের অসুবিধা হয় দেখতে। যার মাইকটা অন করা দয়া করে কথা বলার পর অফ করে দিবেন, কারণ যারা লাইভে থাকে তাদের দেখতে অসুবিধা হয়, ওদের লেখা কালো কালো চলে আসে। তুমি তো ক্লিক করে বোর্ডে ক্লিক করে আসতে পারবার জন্য, লাইভে যারা আছে তাদের সমস্যা হয়। তাহলে টানেল থ্রু দ্য আর্থ, তাহলে আমরা পৃথিবীর মধ্যে একটা ক্ষুদ্র যদি গোলক অঙ্কন করি, আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাব একটা টানেল করে, একটা কাল্পনিক টানেল। যদি এরকম টানেল হয় তাহলে আমরা আসলে সরাসরি বাংলাদেশ থেকে ডাইরেক্ট আমরা আমেরিকা চলে যেতে পারবো, এরকম বলা যায়। এই টানেলে আমাদের গোবিন্দকে ছেড়ে দিলে ব্যাস কাজ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে একটা আর মানি না স্যার, পৃথিবী না স্যার সমতল। তুমি মাইক অফ করে দাও গোবিন্দ। এই হচ্ছে আমাদের টানেল। তাহলে আমাদের যদি মনে থাকে যে আমরা কোন বস্তুর গতি সরল চন্ডিত কিনা, তার জন্য আমরা তিনটা জিনিস বলছিলাম। প্রথমে কাজ হচ্ছে তোমার একটা এমন পয়েন্ট বের করা যে পয়েন্টে ওই বস্তুটার উপর নেট ফোর্স 0 অর্থাৎ সাম্য বিন্দু বের করা। এটা হচ্ছে প্রথম কাজ। আমরা একটা ধাপে ধাপে কাজ শেষ করি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা সাম্য বিন্দু বের করা, যে পয়েন্টে ওই বস্তুটার উপর নেট কোনো ফোর্স থাকবে না। তা যেহেতু পৃথিবী, তাহলে আমরা জানি যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান 0, এবং কেন 0 সেটা আমরা জানি। সেই বিন্দুটাকে ধরে নিয়ে আমরা ও, এবং এটাই কিন্তু আসলে প্র্যাকটিক্যালি আমাদের কি বিন্দু, সাম্য বিন্দু। এবং ও বিন্দুতে বা সাম্য বিন্দুতে যদি একটা বস্তুর ভর m হয় তখন তার ওজন হবে 0, কারণ তার উপর পৃথিবীর কোনো আকর্ষণ বল কাজ করবে না, অর্থাৎ এটা হচ্ছে একটা সাম্য বিন্দু। তাই আমরা সরল চলিত গতির প্রথম বৈশিষ্ট্যটা পেয়ে গেলাম যে এখানে একটা সাম্য বিন্দু পাওয়া গেল। এরপর কি ছিল কারো মনে আছে বলো তো? এরপর কি করতে হবে আমাকে? স্যার মানে কি ওই যে পর্যায়কালের অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় উল্টা দিকে, এটা মানে এরপর কি করতে হবে? এরপর করতে হবে কি, সাম্য বিন্দু থেকে বস্তুটাকে আমাকে x পরিমাণ প্রসারণ করতে হবে বা x পরিমাণ সরাতে হবে, এবং সরিয়ে ও যে অবস্থানে আসবে সে অবস্থানে আমার একটা ফোর্স বের করতে হবে, নেট ফোর্স। যে নেট ফোর্সের মান 0 হবে না, এবং চেষ্টা করতে হবে ওই পয়েন্টে আমার নেট ফোর্সের মানটা এইরকম কিছু একটা দেখান, -kx। যখন আমি সাম্য বিন্দু থেকে তাকে x পরিমাণ প্রসারিত করব বা তাকে x পরিমাণ সরাবো, তখন যে পয়েন্টে সরাবো বা যে বিন্দুতে আনবো সে পয়েন্টে তার উপর নেট ফোর্স হবে -kx। এইটুকু হচ্ছে আমাদের মূল বৈশিষ্ট্য। তারপরে এখান থেকে আমরা পর্যায়কাল বের করতে পারবো, কৌণিক কম্পাঙ্ক বের করতে পারবো, সব বের করতে পারবো আমরা। তাহলে আমরা এখন সাম্য বিন্দু থেকে এই m ভরের বস্তুটাকে x পরিমাণ সরাই। তাহলে x পরিমাণ সরাই মানে মনে করো আমরা এই পর্যন্ত সরাইলাম তাকে, এখান থেকে তাকে আমরা x পরিমাণ প্রসারণ করলাম বা x পরিমাণ সরাইলাম। এখান থেকে তার এইটুক সরণ পাইলাম হচ্ছে বা সরাইলাম হচ্ছে x পরিমাণ, তাকে x পরিমাণ সরাইলাম। এখন তাকে যখন আমি x পরিমাণ সরাবো, এবার সে যে পয়েন্টে আসলো সে পয়েন্টে তার উপর নেট ফোর্স কত, এর পয়েন্টে একটা নাম দিয়ে দিই আমি, এটা ধরো b বিন্দু। তাহলে যখন সে b বিন্দুতে আসবে তখন এই বস্তুটার উপর নেট ফোর্স কত বলো? ফোর্স কত? ফোর্স কত হবে স্যার mgx। mgx নেট ফোর্স হবে কত তার উপর? নেট ফোর্স কত হবে ভালো করে বলো স্যার। মানে m এখান থেকে আসলে জানেন gh mgh * x হবে না নেট ফোর্সটা নাকি? তুমি যখন খেয়াল করো, তুমি যখন তাকে কি করলা এখান থেকে দিকে সরাইলা, তখন এই বস্তুটার উপর সেন্টারের দিকে কিন্তু একটা ফোর্স ফিল হবে, সেন্টারের দিকে কিন্তু একটা ফোর্স কাজ করবে, তাই না? এবং যেটা কি যখন বস্তুটা ও থেকে তুমি তাকে x থেকে b বিন্দুতে সরাইলা,
তাকে কিন্তু কেন্দ্রের দিকে একটা বল আকর্ষণ করবে। আচ্ছা, এবং সে আকর্ষণ বলের মান কাজ করবে কেন্দ্রের দিকে, আর তুমি তাকে সরণ ঘটাইছো ঠিক আকর্ষণ বলের বিপরীতে। অর্থাৎ এখানে যে আকর্ষণ বলটা কাজ করবে সেটা কিন্তু F - mgh। mgh কেন? কারণ তুমি তাকে তো পৃষ্ঠে নিয়ে যাও না, তুমি তাকে ভিতরে নিয়ে গেছো। কোথায় নিয়ে গেছো? এই যে বি বিন্দুতে। ওই আগের চিত্রটা খেয়াল করো, পৃথিবীর পৃষ্ঠ থেকে তুমি তাকে h গভীরে, মানে এখান থেকে এইটুক দূরত্ব হচ্ছে h, এইটুক ছিল r - h, যেটাকে আমরা সরাসরি x ধরে নিছি। আগের চিত্রটার সাথে মিলাও, এইটুক হচ্ছে আমার h আর এইটুক হচ্ছে আমার r - h, যেটাকে আমরা ধরে নিছি কি x পুরাটাকে, এই যে r - h = x, এবং এইটুক হচ্ছে তোমার কি h পৃথিবীর পৃষ্ঠ থেকে ভিতরে, এইটুক হচ্ছে আমার r - h। তুমি যখন তাকে o থেকে b বিন্দুতে নিয়ে গেলা তখন তার কিন্তু সেন্টারের দিকে একটা বল কাজ করবে, সেই বলের মান কত? mgh। এবং বস্তুটা কি করবে? আস্তে 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 সে এই প্রান্তে পৌঁছাবে, মানে বিস্তারের প্রান্তে বা তার বিস্তারের বিন্দুতে পৌঁছাবে। এখানে পৌঁছানোর পর তার বেগ কমে যাবে, সে আবার কি করবে? আস্তে 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 যখন সাম্য বিন্দুতে আসবে তখন তার বেগ আবার বেড়ে যাবে। সে যখন আবার নিচের দিকে আসবে, আবার যখন সে নিচের দিকে আসতে থাকবে তখন কিন্তু সে আবার সেন্টারের দিকে একটা ফোর্স লাভ করবে। একইভাবে সরল চলিত গতির মতো যখন সে নিচের দিকে আসবে তখন সে আবার উপরের দিকে একটা সে উপরের দিকে আবার একটা বল লাভ করবে, এবং সে আবার আস্তে আস্তে যখন এই বিস্তারের প্রান্তে আসবে তখন তার বেগ শূন্য হয়ে যাবে, এবং সে আস্তে আস্তে কি করবে? আবার আকর্ষণ বলের কারণে সে আবার উপরে ফিরে যাবে। এইভাবে সে কি করবে? সরল চলিত গতিতে দুলতে থাকবে, উপরে নিচে সে দুলতে থাকবে। তার মানে এখন তোমার কাজ হচ্ছে যে বি বিন্দুতে তার ফোর্সটা কত পাইছো? mg - mgh। তাহলে এখন টার্গেট কি? ফোর্স পেয়ে গেছি গা, যে ভাবি হোক আমাকে ইকুয়েশনটা এই পজিশনে আনা। স্যার এটা কোশ্চেন আছে হ্যাঁ, যে ও পয়েন্টে গেলে কি এটা মানে ফোর্সটা 0 হয়ে যাবে না? ও বিন্দুতে গেলে তার ফোর্স 0, কিন্তু তার উপর ভেলোসিটি আছে। সে যখন এখান থেকে যে দিকে আসবে সেটা একটা আস্তে আস্তে তার ভেলোসিটি বেড়ে যাবে, কারণ আকর্ষণ বল তো এখানে ভিতরে বাড়তে আছে। যখন এখানে আসার পর 0 হয়ে যাবে, আবার ভেলোসিটি তো ঠিকই থাকবে, সেই ভেলোসিটি দিয়ে আবার কি করবে? আবার এদিকে যাবে, আবার এখানে আসবে ভেলোসিটি 0, আবার আস্তে 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 তো আকর্ষণ বল বাড়বে। এখানে আসতে তো g0, তো সে আবার আকর্ষণ বল শূন্য হয়ে যাবে, আবার ভেলোসিটি বেড়ে সেদিকে যাবে। মানে বিষয় হচ্ছে এই ধরো যে একটা বস্তুকে তুমি এইভাবে ওখান থেকে মারলা, সে আস্তে যেতে যখন সাম্য বিন্দু কভার করবে তখন তার বেগটা বেড়ে যাবে, কভার করার পর আবার যখন ব্যাক করবে আবার বেড়ে যাবে। এইভাবে সরল চলিত গতিতে কি করতে থাকবে? সে দুলতে থাকবে। সে আকর্ষণ বলের কারণে সেন্টারের দিকে আসবে, আসার পর আকর্ষণ বল শূন্য। এর মানে এটা না সে কিন্তু ওজনহীন হয়ে যাবে, কারণ তার মধ্যে একটা ভেলোসিটি ছিল, সে ওই ভেলোসিটি নিয়ে এখান থেকে বের হয়ে যাবে। আবার যত দূরে যাবে আকর্ষণ বল তাকে আবার কেন্দ্রের দিকে টানতে থাকবে, এবং সে এখানে আসার পর তার বেগ 0, আবার ওই আকর্ষণ বলের কারণে সে আস্তে আস্তে কি করবে? সেন্টারের দিকে যাবে, এবং এখানে যখন 0 আবার সেদিকে যাবে, এভাবে সে দুলতে থাকবে। আচ্ছা স্যার, মানে বস্তুটা কি প্রথমে মানে কেন্দ্রে রাখা ছিল নাকি পৃথিবীর, এরকম ভাবে চিন্তা করতে হবে না নাকি? বস্তুটা হচ্ছে কেন্দ্রে রাখা ছিল না, চিন্তা করতে হবে যে কেন্দ্র থেকে x দূরত্ব নিয়ে তুমি তাকে ছেড়ে দিছো, তারপর তার মধ্যে গতি তৈরি হচ্ছে। বস্তু কেন্দ্রে ছিল, কেন্দ্রে থাকা বা না থাকা কোনো বিষয় না, কেন্দ্রটা বের করার উদ্দেশ্য হচ্ছে তুমি কার সাপেক্ষে তুমি তার সরল চলিত গতিটা ব্যাখ্যা করবা। সরল চলিত গতি ব্যাখ্যা করার জন্য দুইটা জিনিস ইম্পর্টেন্ট। বলছিলাম যে তোমাকে একটা মিন পয়েন্ট বা ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করতে হবে, যে পয়েন্টে ওই বস্তুর উপর নেট ফোর্স 0, এবং তারপর ওই পয়েন্ট থেকে তুমি তাকে x পরিমাণ সরিয়ে ছেড়ে দিবা, আর যতটুকু সরাইবা ওই পয়েন্টে সরানোর পর তার উপরে নেট ফোর্স কত এবং সেটার মান কি এইরকম কিনা, তবেই তার গতিটা সরল চলিত গতি হবে। আচ্ছা স্যার, বস্তুটাকে যখন আমি ধরেন যে ও থেকে নিয়ে মানে ছাইড়া মানে ও থেকে নিয়ে এক্স উচ্চতা নিয়ে ছেড়ে দিলাম, তো স্যার এটা তো আসলে মানে এই যে ও এর দিকে যে সাইডটা যে মানে আসলে মানে ইসে স্মরণ হচ্ছে বা মানে এটা যে আসলে বলটা তো স্যার আসলে ও এর দিকে লাভ করতেছে না, তো স্যার আসলে এটা তো মানে যে দিকে গতি ওই দিক বরাবর বল, তো সেটা মাইনাসটা কেন হলো এটা বুঝলাম না। তোমার বল তো তোমার কেন্দ্রের দিকে, পৃথিবীর সকল বস্তুকে কোন দিকে আকর্ষণ করে? তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে না? তুমি তো আগে তো ও থেকে বি তে সরাচ্ছ, তাহলে আকর্ষণ বল তো কেন্দ্রের দিকে। আকর্ষণ বল কোন দিকে কাজ করবে? কেন্দ্রের দিকে কাজ করবে না?
জি স্যার। তাহলে সরণ যেদিকে আকর্ষণ বল কি একই? হ্যাঁ স্যার। না কিন্তু স্যার যখন আমি ওটাকে বি থেকে ও এর দিকে আনবো, মানে যখন এটা বি থেকে ও এর দিকে আসবে আমি ছেড়ে দেওয়ার পরে, তখন তো স্যার হচ্ছে দুটোটা একদিক হয়ে গেল না? না, যখন তুমি খেয়াল করো, যখন বি থেকে ও এর দিকে আনবা, বিষয়টা তো হচ্ছে যখন বি থেকে ও এর দিকে আনবা, আনার পর খেয়াল করো তোমার এখানে তুমি কিসে চেক করো, যে তুমি স্প্রিং এর কথাটা চিন্তা করো। স্প্রিং এ যখন আমরা করছিলাম, এই ছিল আমাদের মিডল পয়েন্ট। এখান থেকে আমরা একটা বস্তুকে এই পরিমাণ সরাইছি, x পরিমাণ সরানোর পর সেই দিকে বল লাভ করছে। সে যখন আবার এইদিকে আসবে, তখন তার সরল সন্ধিত গতি বা বৈশিষ্ট্যের জন্য তার এবার তো তাকে বিপরীত দিকে সরানোর চেষ্টা করবা। স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, তুমি একটা বস্তুকে যখন সংকুচিত করো, স্প্রিংটাকে যখন সংকুচিত করো, তখন কিন্তু যেই দিকে সংকুচিত করো তার বিপরীত দিকে কিন্তু একটা ফোর্স তৈরি হয়। স্থিতিস্থাপক বস্তুর ধর্ম কি, তুমি যেই দিকে প্রসারণ করবা বা যেই দিকে সংকুচন করবা তার বিপরীত দিকে অবশ্যই একটা ফোর্স তৈরি হবে। তুমি যখন তাকে এই দিকে নিয়ে আসবা, তখন তার ফোর্স তোমার বিপরীত দিকে। আবার যখন এই দিকে নিয়ে যাচ্ছ, এই দিকে, সব সময় তাদের উপর বিপরীতমুখী একটা ফোর্স অবশ্যই কাজ করবে, মাস্ট বি। বিপরীতমুখী ফোর্স একটা অবশ্যই কাজ করবে। তুমি চিন্তা করতেছো এক দিক থেকে, যে স্যার আমি যখন এখানে নিয়ে গেলাম, এফ তো আমার এই দিকে, আবার যখন আমি এখানে নিয়ে আসুন, তখন এফ পরে আমার সাথে আসবো, বিষয়টা তো এরকম না। তখন আবার এফ কি করবো, ওই দিকে কাজ করবে, এফ তখন আবার বিপরীত দিকে কাজ করবে। তুমি এই দিকটা চিন্তা করো, তুমি যখন আবার এই দিক দিয়ে যাইবা, তখন কি হবে, তখন এফ তখন উপরের দিকে কাজ করতেছে, তখন এফ তখন উপরের দিকে। ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। তাহলে এবার আমরা এখানে mgh এর মানটা বসাই। gh এর মানটা হচ্ছে gx ডিভাইডেড বাই r। এই যে এখান থেকে বসাই দিলাম gh এর মানটা, এটা আগে দেখাইলাম আমি তোমাদের। তাহলে আমাদের কাজ হয়ে গেছে, আশা করি সবাই বুঝতে পারছো, আমাদের কাজ শেষ। তার মানে আমাদের mg ডিভাইডেড বাই r ইনটু x, অর্থাৎ এখানে হচ্ছে এই যে k এর মান পেয়ে গেছো mg ডিভাইডেড বাই r এবং f ইজ ইকুয়াল টু মাইনাস kx। অর্থাৎ এই যে পৃথিবীর ব্যাস বরাবর বা পৃথিবীর যদি কেন্দ্র যে একটা সুড়ঙ্গ টানা হয়, তবে সেই সুড়ঙ্গে যে বস্তু গেছে তার গতি সরল সহিত গতি। এবং একটা জিনিস বলে রাখি আমি, কারো মনে প্রশ্ন জাগতে পারে যে শুধুমাত্র কেন্দ্র দিয়ে কেন গেল, অন্য কোন রাস্তা দিয়ে গেল এই গতি সরল সহিত গতি হইতো। তুমি চাইলে এখান দিয়ে অঙ্কন করতে পারতা, চাইলে এই দিক দিয়ে করতে পারতা, এই দিক দিয়ে, যে কোনো দিক দিয়ে কোনাকুনি করো, যে কোনো পথ দিয়েই করো, সব ক্ষেত্রেই গতি হবে সরল সহিত গতি। ওইগুলো আমাদের সিলেবাসে নাই, এজন্য আমি দেখাইলাম না। কিন্তু তোমরা চাইলে নেটে সার্চ দিয়ে দেখতে পারো, বিভিন্ন উইকিপিডিয়াতে আছে তোমাদের, বা ইউটিউব ভিডিও আছে, দেখবা যে শুধুমাত্র সেন্টার দিয়ে না, যে কোনো পথ দিয়ে, যে কোনো জায়গা দিয়ে, যদি এখান দিয়ে অঙ্কন করি একটা রাস্তা, এদিক দিয়ে অঙ্কন করি, এদিক দিয়ে অঙ্কন করি, বাঁকা অঙ্কন করি, কোনা করি, যেভাবে হোক, সব ক্ষেত্রেই তোমার গতি কি হবে, সরল সহিত গতি হবে। এবং আলটিমেটলি সবারই ইকুয়েশন যে লাস্টে কি আসবে, সেম আসবে, সবারই ইকুয়েশন লাস্টে সেম থাকবে। তাহলে আমরা পেয়ে গেলাম k এর মান পেয়ে গেছি। তাহলে k এর মান পেয়ে যাওয়া মানে হচ্ছে আমাদের ওমেগার মান পেয়ে যাওয়া। কারণ আমাদের ওমেগার সূত্র কি ছিল, কারণ কি মনে আছে ওমেগার সূত্রটা? ওমেগার সূত্র মনে আছে? ওমেগা কি ছিল? ওমেগা ওমেগা ইকুয়ালস টু রুট ওভার k বাই m, রুট ওভার k ডিভাইডেড বাই m। তাহলে এখানে আমরা k এর মানটা বসাই দেই। k ছিল আমাদের কত, mg ডিভাইডেড বাই r ডিভাইডেড বাই m, অর্থাৎ ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার g বাই r। তো ওমেগা যদি রুট ওভার g বাই r হয়, তাহলে আমাদের t এর সূত্র হচ্ছে 2 পাই বাই ওমেগা, 2 পাই ডিভাইডেড বাই ওমেগা, অর্থাৎ পর্যায়কালের ইকুয়েশন আসবে 2 পাই রুট ওভার r ডিভাইডেড বাই g, রুট ওভার r ডিভাইডেড বাই g। এটাই হচ্ছে এর পর্যায়কালের ইকুয়েশন। এখানে r হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর g হচ্ছে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান। চাইলে বসায় দেখো কত সেকেন্ড জানি আসবো, এবং মিনিটে আসবে মনে হয় 86.4 সামথিং, 84.54 মিনিট আসবে। এর মানটা বসাইবা, বসাইলে 84.54 মিনিট এরকম একটা রেজাল্ট দিবে তোমাকে।
84.54 মিনিট। তাহলে মুখস্থ রাখতে পারো। এটা হচ্ছে বস্তুটার পর্যায়কালের সূত্র। মানে স্যার সুড়ঙ্গ দিয়ে যদি আমি পৃথিবী ভ্রমণ করি তাহলে আমার 1 ঘন্টার মতো 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগবে। হ্যাঁ, তুমি পৃথিবী থেকে মানে বাংলাদেশ থেকে আমেরিকা যেতে পারবা এই সুড়ঙ্গ দিয়ে। ওয়াও, পুরো এদিক থেকে ওদিক ক্রস করতে, হ্যাঁ এটা কি পুরাটা ক্রস করতে সময়? মানে এটা পর্যায়কাল, তো পর্যায়কাল হচ্ছে এখানে কিন্তু কথা আছে, ভালো কথা বলতে সাজিদ কথাটা, যে এটা পর্যায়কাল, কিন্তু পর্যায়কাল কি করবে, একবার এসে একবার যাবে, কিন্তু শুধু গোবিন্দ তুমি শুধু মানে আসতেছো না, এসে আবার যাইবা, পর্যায়কাল কিন্তু এটা শুধু আসতে কিন্তু তার চেয়ে কম সময় লাগবে। তুমি ওইখান থেকে ওই প্রান্ত আসলে তো একবার আসলে তো t/2 তাহলে আচ্ছা আসবা আবার যাইবা, টোটাল সময় হচ্ছে 84.54, টোটাল সময়টা 84.54। স্যার এটা তো ওই যে h গভীরতার পর থেকে না টিটা, এদিকে টিটা এই পুরাটা থেকে একদম প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, স্যার পুরো পৃষ্ঠ, পুরো ওই ভূপৃষ্ঠ থেকে ওই পৃষ্ঠ পর্যন্ত। দেখো তো এখানে যে যেটা আর আসছে ইকুয়েশনের মধ্যে, হ্যাঁ আর ঠিক আছে, চিপস নাই কিন্তু এখানে কোনো। তো এখানে যে তুমি ভি বের করতে পারো, আমাদের ভি এর সূত্র ছিল হচ্ছে ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার। এ ছিল বিস্তার, তো এখানে বিস্তার মানে কি, এখানে বিস্তার হচ্ছে সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব, মানে সর্বোচ্চ, তাহলে এখানে বিস্তার হবে রুট ওভার r স্কয়ার মাইনাস x স্কয়ার। যেহেতু এখানে এর মান কি r এর সমান, আর যদি সর্বোচ্চ কৌণিক বেগ বের করতে চাও ওমেগা, স্যার এদিকে এক্সট্রা কি? এখানে এক্সটা হচ্ছে ওই যে যতটুকু সরণ ঘটাইলাম ওই যে সেন্টার থেকে, মনে নেই, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বি পয়েন্ট পর্যন্ত তোমার সরণটা, আর এ ছিল বিস্তার, তাহলে এখানে বিস্তার কি হবে, একদম সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত, এর উপরে তো তার আর কোনো প্রসারণ, কারণ সে তো আর পৃথিবীর পৃষ্ঠ থেকে বাইরে চলে যাবে না, পৃথিবীর সেন্টার থেকে পৃষ্ঠ পর্যন্ত একবার যাবে, আবার এই প্রান্তে যাবে, এইভাবে ঝুলতে থাকবে। এই হচ্ছে তোমাদের টানেল থ্রু দ্য আর্থ। খুব সহজ একদম, আমাদের বই তো অনেক জটিল করে দিছে। কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখ বলো।